হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি শুরু করতে চলেছি ক্লাস 4 প্রাইমারি সোশ্যাল স্টাডিজ চ্যাপ্টার 2 সোর্সেস অফ হিস্ট্রি। তো চলো শুরু করি। সোর্সেস অফ হিস্ট্রি। তো সোর্সেস অফ হিস্ট্রি বলতে কি বোঝাচ্ছে? যে উৎস। সোর্স মানে কি? উৎস। তো ইতিহাসের উৎস কি? আমরা যে ইতিহাস জানি, ইতিহাস বলতে কি, যেটা অতীতে ঘটে গেছে। অতীতের ঘটনাবলীকে আমরা ইতিহাস বলি, মানে আগে যেটা হয়ে গেছে। তো এখন বলছে যে সেই ইতিহাসটা আমরা কোথার থেকে পাচ্ছি, মানে সেই উৎসটা কোথায়, ইতিহাসের উৎসটা কী জিনিস। তো চলো আমরা আজকে বলি। উই গেট টু নো অ্যাবাউট আওয়ার পাস্ট থ্রু থিংস। আমরা জানতে পারি আমাদের অতীতকে সেই সমস্ত জিনিসের দ্বারা দ্যাট ওয়্যার কানেক্টেড টু আস, যেগুলো কি আমাদের সাথে কানেক্ট করেছে ইন দ্য পাস্ট, অতীতকে। দে দে মাইট বি বিল্ডিংস, আর্টফ্যাক্টস, রিটেন টেক্সট, পেন্টিং অর ইভেন কয়েন। সেগুলো কি? সেগুলো হচ্ছে বিল্ডিং, আর্টফ্যাক্ট, রিটেন টেক্সট, পেন্টিং আর ইভেন এমনকি কয়েন্সগুলো। দিস আর অল সোর্সেস অফ হিস্ট্রি। এগুলোই হচ্ছে কি আমাদের ইতিহাসের উৎস। অ্যাজ দে প্রোভাইড আস, যেগুলো আমাদের দেয় উইথ ইনফরমেশন, মানে তথ্য, হুইচ হেল্পস আস টু লার্ন অ্যাবাউট আওয়ার পাস্ট, যেগুলো কী করতেছে, যে জানতে সাহায্য করে বা পড়তে আমাদের শিখতে সাহায্য করছে কি আমাদের পাস্টকে, মানে অতীতকে। তো দ্য সোর্সেস অফ হিস্ট্রি। তো সোর্সেস অফ হিস্ট্রি ক্যান বি ব্রডলি গ্রুপড ইন্টু টু ক্যাটাগরি। তো ইতিহাসের যে উৎসটা, সেটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। তো সেগুলো কি কি? একটা হচ্ছে লিটারেরি সোর্স, আর একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স। তো লিটারেলি সোর্স শুরু করার আগে এখানে একটা জিনিস দেখে নিই। দ্য ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া, সংক্ষেপে বলছে NAI, অ্যাট জনপথ ইন নিউ দিল্লি হ্যাজ থাউজেন্ড অফ রেয়ারে অ্যান্ড ওল্ড বুকস অ্যান্ড ডকুমেন্টস হুইচ ক্যান হেল্প আস টু নো অ্যাবাউট আওয়ার পাস্ট। তো এখানে বলছে যে ন্যাশনাল আর্চিভ। তো ন্যাশনাল আর্চিভকে জাতীয় সংগ্রহশালা যেটাকে বলছে। ভারতের জাতীয় সংগ্রহশালা কোথায় আছে? জনপথ ইন নিউ দিল্লি, মানে নিউ দিল্লিতে, জনপথ বলে জায়গাটাতে, নিউ দিল্লিতে। তো সেখানে কি বলছে? থাউজেন্ড অফ রেয়ারে, মানে অনেক, যেগুলো হচ্ছে আমরা পাবো না। রেয়ার বলতে এখানে যে যেগুলো পাওয়া যায় না। অ্যান্ড ওল্ড বুকস, মানে পুরনো বই পাওয়া। অ্যান্ড ডকুমেন্টস, তো ডকুমেন্টস তো জানো, নথিপত্র। তো হুইচ ক্যান হেল্প, যেগুলো আমাদের সাহায্য করে কি টু নো অ্যাবাউট আওয়ার পাস্ট, আমাদের অতীতকে। তাহলে তোমরা এখান থেকে একটা জানলা যে ন্যাশনাল আর্চিভটা কী জিনিস, বা এটা কোথায় আছে। তো এখান থেকে একটা ইনসাইড কোশ্চেন হয়ে যাবে, সেটা তোমাদের পরবর্তীকালেও কাজে লাগবে। তো এখানে চলো শুরু করি। লিটারেলি সোর্স। দ্য লিটারেলি সোর্স of history are available in the archive of museum and libraries। মানে বলছে এখানে যে লিটারেলি সোর্সটা কি? লিটারেলি সোর্স হচ্ছে যেটা হচ্ছে লিখিত উপাদান। সেটা আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে আর্চিভ অফ মিউজিয়াম, মানে মিউজিয়ামের সংগ্রহশালাতে, যেখানে জিনিসগুলো রাখা হয়, এবং লাইব্রেরিতে। লেট লেট আস রিড অ্যাবাউট সাম অফ দেম। চলো এগুলো পড়ি। নাম্বার এ, ক্রনিকলস। ক্রনিকলস বলতে কি? ধারা বিবরণীভুক্ত, মানে যে জিনিসটাকে ধারা হিসেবে পরপর পরপর হিসেবে সাজানো আছে। এ ক্রনিকল ইজ এ ফ্যাকচুয়াল রিটেন অ্যাকাউন্ট অফ ইম্পর্টেন্ট অফ হিস্টোরিক্যাল ইভেন্টস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স। মানে ক্রনিকলটা কি? একটা ফ্যাকচুয়াল, মানে ফ্যাক্ট। তো রিটেন অ্যাকাউন্ট, যেটা লিখিত অ্যাকাউন্ট। ইম্পর্ট্যান্ট অফ হিস্টোরিক্যাল ইভেন্টস, মানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যে ঘটনা ঘটেছিল, সেটা কি করেছিল? সেটা হচ্ছিল তাদের কারণের গুরুত্ব অনুসারে, যে তাদের যে মানে বিদ্রোহ হোক বা যে কোনো রাজাদের যে ঘটনা বলি, সেগুলো কি সে তাদের সময়কার গুরুত্ব অনুসারে সেগুলো পরপর হিসেবে সাজানো। ম্যানি হিস্টোরিয়ানস, কোর্ট স্কলার্স অ্যান্ড পোয়েটস হ্যাভ রিটেন অ্যাবাউট the rulers in whose kingdom they were invited to stay।
মেনি হিস্টোরিয়ান বলতে বহু ঐতিহাসিক। হিস্টোরিয়ান বলতে কি বোঝায়? হিস্টোরিয়ান বলতে এই হিস্ট্রি হচ্ছে ইতিহাস, এবং হিস্টোরিয়ানস বলতে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে বা চর্চা করে, তো তাদেরকে হিস্টোরিয়ানস বলে, ঐতিহাসিক বলে। কোর্ট অফ স্কলার্স মানে, কোর্ট অফ স্কলার্স বলতে কি, যে কোর্ট বলতে এখানে রাজার যে সভা ছিল, সেখানে যে রাজের সভার যে লোকজন বসতো সেখানে, সেটাকেই বলছে কোর্ট স্কলার্স। অ্যান্ড পোয়েটস, পোয়েট বলতে কি, কবি। তো হ্যাভ রিটেন অ্যাবাউট দ্য রুলার্স, লিখেছিল কি, সেই রাজাদের সম্বন্ধে, ইন হুজ কিংডম, যার রাজত্বকালে দে ওয়্যার ইনভাইটেড টু স্টে, মানে এই যে এরা যে ঐতিহাসিক, তারপরে পোয়েটস, কবি, এরা যে এসেছিল, এরা কি তাদেরকে ইনভাইট করেছিল, কারা, যে সে তখনকার দিনে রাজারা তাদের এখানে থাকতে বলেছিল। তো সেই সময়কার রাজাদের সময়কার যে কবি, ঐতিহাসিক বা কোর্ট স্কলার, এরা কি করেছিল, এরা একটা তাদের জীবনের, মানে রাজাদের জীবনের বা তাদের যে, হ্যাঁ, সামাজিক জীবন, ধর্মীয়, অর্থনৈতিক সমস্ত বিষয়গুলো, ধর্মীয় বলতে কি এখানে ধর্ম, সামাজিক বলতে যে এই যে আমাদের চারপাশটা যে পরিবেশ, সেই পরিবেশটাকেই সমাজ বলছে, বা তখন যে জিনিসগুলো চলতো সেটাকে সমাজ বলছে। তো এই সমস্ত জিনিসগুলোকে তারা লিখে রাখতো। সাচ রেকর্ডস আর কল্ড ক্রনিকলস, এই যে এই রেকর্ডগুলোকে কি বলে, ক্রনিকল। সাম ফেমাস কোর্ট ক্রনিকলস আর, এখানে বলেছে যে যে কিছু ফেমাস ধারা বিবরণভুক্ত করা ঘটনা। তো এখানে তবাকাত ই নাসিরি, তো তবাকাত ই নাসির বলে একটা কিন্তু বই, এটা একটা বই, রিটেন ইন পার্সিয়ান বাই মিনহাজ উস সিরাজ। তো লিখেছে কে? মিনহাজ উস সিরাজ। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। ইজ দ্য অ্যাকাউন্ট অফ মুসলিম ডাইনেস্টিস দ্যাট অরিজিনেট ইন ইরান অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। তো এটা কি, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, বলছে যে তাদের সম্বন্ধে, কাদের সম্বন্ধে, যে মুসলিম ডাইনেস্টি মানে মুসলিম বংশগুলোর সম্বন্ধে, কোথার থেকে উৎপত্তি, সেগুলো কোথার থেকে মানে তাদের উৎপত্তি হয়েছে, বিশেষ করে ইরান এবং সেন্ট্রাল এশিয়া, সেই সম্বন্ধে লেখা আছে। ইট কনসিস্ট অফ 23 ভলিউম, তার মানে কি এটার মধ্যে কতগুলো ভলিউম আছে? 23 ভলিউম। তারপরে দেখো, আইনি আকবরী অ্যান্ড আকবরনামা। তো কে লিখেছে? রিটেন বাই আবুল ফজল, আর ইম্পর্টেন্ট সোর্সেস অফ হিস্ট্রি ডিউরিং আকবর। তো তোমাদের এর আগের দিন বলেছিলাম যে সোর্সেস, যে আকবর মিডিয়াভাল পিরিয়ডের শেষের দিকে যে মুঘল এম্পায়ার মানে মুঘল রাজবংশ শুরু হয়েছিল, তো সেই বংশের শ্রেষ্ঠ রাজা ছিল আকবর। এবার আকবরের সম্বন্ধে আমরা কিভাবে জানলাম? আকবরের সম্বন্ধে আইনি আকবরী এবং আকবর নামা থেকে আমরা অনেকটাই জানতে পারি, এবং সেটা কে লিখেছিল? সেটা লিখেছিল আবুল ফজল। তো এইগুলো তোমাদের বইয়ের ভিতরে ইনসাইড কোশ্চেন হবে। They, they contain details description of his life and times. তো এখানে বলছে যে এই যে আবুল ফজল, এই যে আইনি আকবরী এবং আকবরনামা যে লিখেছে, তো সেটা কি তারা হচ্ছে বর্ণনা দিয়েছে কার লাইফের, মানে আকবরের লাইফের, মানে আকবরের জীবনের, এবং সেই সময়ে, সেই সময়টার, মানে সেই সময়ে যে কি ঘটেছিল সেটা সম্বন্ধে এই আইনি আকবরী এবং আকবরনামা থেকে আমরা জানতে পারি। তো নাম্বার বি, অটোবায়োগ্রাফি। তো অটোবায়োগ্রাফিটা কি? বাবরনামা ইজ অন অটোবায়োগ্রাফি অফ দ্য মুঘল এম্পারার বাবর। তো বাবরনামাটা কি? বাবরনামাটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, মানে এখানে যে লেখা হয়েছে সেটা কার সম্বন্ধে লেখা হয়েছে? যেটা বাবরের সম্বন্ধেই লেখা হয়েছে, আর অন্য কিছু লেখা হয়নি। বাবর কি করতো, কি খেত, কি কোন কোন যুদ্ধ করেছে, কোথা থেকে এসেছে, এই সমস্তই লেখা হয়েছে। তো কারোর জীবন সম্বন্ধে যদি কিছু লেখা হয়, তো সেটাকে কি বলে? সেটাকে বলে অটোবায়োগ্রাফি। ইট প্রেজেন্ট ডিটেলড লাইফ হিস্ট্রি অফ বাবর। তো এখানে কি, এখানে হচ্ছে বাবরের যে জীবনের ইতিহাস, তোমাদের আগেই বললাম যে অটোবায়োগ্রাফি মানে তাই। তো দ্য ফার্স্ট মুঘল এম্পারার অফ ইন্ডিয়া। তো এখানে একটা কোশ্চেন আসবে যে প্রথম মুঘল শাসক কে ছিল? তো প্রথম মুঘল শাসক ছিলেন বাবর। তো তার রচিত তার জীবনীমূলক গ্রন্থ কী ছিল? তার জীবনীমূলক গ্রন্থ ছিল বাবরনামা। বুঝলে? তো
জাহাঙ্গীরনামা ওয়াজ রিটেন বাই মুঘল এম্পারার জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরনামা গ্রন্থটি কে লিখেছে? জাহাঙ্গীরনামা গ্রন্থটি লিখেছিল মুঘল এম্পারার মানে মুঘল শাসক জাহাঙ্গীর। তো ইট নট অনলি প্রোভাইড দ্য হিস্ট্রি অফ হিজ রিজেন বাট অলসো দ্য ডিটেলস অফ আর্ট পলিটিক্স অ্যান্ড হিজ পার্সোনাল লাইফ। এবং সেটা কি এখানে শুধু তার জীবন সম্বন্ধেই বা কিছু বলা হয়নি, বাকি এখানে শিল্পকলা, রাজনৈতিক জীবন এবং তার নিজের জীবন সম্বন্ধেও বলা হয়েছে। Accounts of travelers. Travelers from all parts of the world have visited the courts of Indian rulers. তো ট্রাভেলার্স কাদের বলছে? ট্রাভেলার্স হচ্ছে যারা ভ্রমণকারী। তো ভ্রমণকারী কি সেই সমস্ত ভ্রমণকারীরাই এসেছিল যারা কি আমাদের ভারতবর্ষ ভ্রমণ করতে এসেছিল এবং ভারতীয় শাসকদের রাজত্বকালে ভ্রমণ করে গেছে। তো দে রোড ডিটেলড অ্যাকাউন্টস অফ দেয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য কান্ট্রি। তো তারা কি করেছিল? তারা লিখে গিয়েছিল কি সমস্ত অ্যাকাউন্ট বলতে কি এখানে তাদের বর্ণনা, তারা একটা লিখে গিয়েছিল অফ দেয়ার এক্সপিরিয়েন্স মানে তাদের যে ভারতবর্ষে এসে যে তারা যেগুলো জানতে পেরেছিল সেই সমস্ত জিনিসগুলো তারা লিখে গেছে। হিস্টোরিয়ানস ফাউন্ড দিস অ্যাকাউন্টস ভেরি অথেন্টিক অ্যান্ড রিলায়েবল। মানে এই যে ঐতিহাসিকরা যে তাদের যে বর্ণনাগুলো দিয়ে গেছিলো সেগুলো কী ছিল? সেগুলো ছিল খুব প্রমাণ সাপেক্ষ এবং সেগুলো বিশ্বাসযোগ্য। ইনফ্যাক্ট মোস্ট অফ হোয়াট উই নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি ইজ দো দ্য অ্যাকাউন্ট অফ দিস ট্রাভেলার্স। এবং কি আমরা এই সমস্ত ট্রাভেলার্সের থেকেই কি আমরা আমাদের দেশের সমস্ত কিছু জানতে পারি, ইতিহাস সম্বন্ধে অনেকটাই জানতে পারি। হিউয়েন ত্রিসাং বলছি, হিউয়েন সাং বলে একজন ছিল যে কিনা চায়না থেকে এসেছিল। দেখো এখানে নামগুলো তাদের পাশে তারা কোন দেশ থেকে এসেছিল সেগুলো ব্যাকেটে দেওয়া আছে। ফাহিয়েন ছিলেন, সেও চীন থেকে এসেছিল। অল বিরুনি যে এসেছিল কি পারস্য থেকে, পার্সিয়া। ইবন বতুটা যে কিনা এসেছিল মরক্কো থেকে। অ্যান্ড নিকোলো কোন্টি যে ইতালি থেকে এসেছিল। ওয়ার সাম অফ সাচ ট্রাভেলার্স। এরা কী ছিল? এরা প্রত্যেকেই ছিল ট্রাভেলার যারা এদেশে ভ্রমণ করতে এসেছিল মানে ঘুরতে এসেছিল এবং তারা এই দেশ সম্বন্ধে বা সেই সময়কার রাজাদের যার সময় তারা এসেছিল তাদের সম্বন্ধে তারা লিখে গিয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো এগুলো কী ছিল? এগুলো হচ্ছে লিটারেলি সোর্সের মধ্যেই পড়েছে। তো এরপরে চলো আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করি যে ফাহিয়েন ওয়াজ দ্য ফেমাস চাইনিজ মঙ্ক। ফাহিয়েন কে ছিল? একজন ফেমাস মানে মঙ্ক ছিল যে, তো চাইনিজ মঙ্ক বলতে এখানে বোঝাচ্ছে সাধু, মানে যে কিনা চৈনিক সন্ন্যাসী ছিল। হু ট্রাভেলড ফ্রম চায়না টু ইন্ডিয়া, যে কিনা এসেছিল, ট্রাভেল করেছিল চায়না থেকে ভারতবর্ষে। ডিউরিং দ্য রুল অফ চন্দ্রগুপ্ত টু। এবং কার সময় এসেছিল? কোন রাজার সময়ের ফাহিয়েন ভারতবর্ষে এসেছিল? তাহলে এখানে একটা ইনসাইড কোশ্চেন হয়ে যাবে যে ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। হিজ প্রাইমারি এইমস ওয়াজ টু ভিজিট দ্য বুদ্ধিস্ট রিলিজিয়ান প্লেস অ্যান্ড সার্চ দ্য বুদ্ধিস্ট বুকস অফ ডিসিপ্লিন। এবং তার প্রধান উদ্দেশ্যই ছিল যে যেহেতু চীন দেশের লোকেরা ছিল বৌদ্ধিস্ট, তো তারা এসেছিল এই ভারতবর্ষে যে বৌদ্ধ যেই সমস্ত ধর্মীয় জায়গাগুলো ছিল বুদ্ধদেবের, সেই সমস্ত জায়গায় এসেছিল তাদের বই সংগ্রহ করার জন্য। হি কেম টু ইন্ডিয়া ইন এডি 399। তো সে এসেছিল কত সালে ভারতবর্ষে? 399 and remained here till AD 411। এবং সে কতদিন ছিল? সে 399 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিল এবং তারপরে সে ছিল 411 খ্রিস্টাব্দ পর্যন্ত। হি ভিজিটস তক্ষশিলা। এখানে তক্ষশিলা বলতে তক্ষশিলা, মথুরা, কনৌজ,
সারনাথ অ্যান্ড মেনি আদার প্লেসেস। এবং কি সে কোথায় কোথায় গিয়েছিল, সে কনৌজে গিয়েছিল, মথুরাতে গিয়েছিল, সারনাথে গিয়েছিল এবং আরও অন্যান্য জায়গায় গিয়েছিল। ফাহিয়ান did not write anything specific about the political condition of India, nor did he mention the name of Chandragupta too. এবং ফাহিয়ান কি সেই সময়কার পলিটিক্যাল ইতিহাস সম্বন্ধে কিছুই সেইভাবে চন্দ্রগুপ্ত দ্বিতীয় যে আছে, যার রাজত্বকালে এসেছিল তার সম্বন্ধে লিখেছিল, কিন্তু সেইভাবে স্পেসিফিক মানে রাজনৈতিক জীবন সম্বন্ধে কিছু সে বলেনি। হাউ এভার উই গেট টু নো এ লট অ্যাবাউট দ্য গুপ্ত পিরিয়ড ফ্রম হিজ অ্যাকাউন্ট। এবং সেখান থেকে কি আমরা একটু জানতে পারি, যে তার লেখা থেকে আমরা গুপ্ত যুগ সম্বন্ধে জানতে পারি। রিলিজিয়ান লিটারেচার মানে ধর্মীয় গ্রন্থ। ইন্ডিয়ান এপিক্স লাইক রামায়ণ অ্যান্ড মহাভারত হ্যাভ হেল্পড টু ফাইন্ড অ্যাবাউট দ্য লাইভস অফ পিপল ইন দ্য পিরিয়ড ইন হুইচ দিস এপিক্স ওয়্যার রিটেন। তার মানে কি এখানে রিলিজিয়ান লিটারেচার বলতে কি ধর্মীয় গ্রন্থ বলছে। তো ইন্ডিয়ান এপিক রামায়ণ অ্যান্ড মহাভারত মানে রামায়ণ আর মহাভারত কী করেছিল, আমাদের সাহায্য করেছে সেই সময়কার মানুষদের জীবনযাত্রা সম্বন্ধে যখন জানতে, যখন কিনা এই গ্রন্থগুলো লেখা শুরু হয়েছিল। দিস এপিক্স হ্যাভ বিন ট্রান্সলেট ইন্টু মেনি রিজনাল ল্যাঙ্গুয়েজ। এবং এই সমস্ত এই যে রামায়ণ মহাভারত বিভিন্ন রিজনাল মানে রাজ্যভিত্তিক ভাষায় বিভক্ত হয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা, ওড়িয়াতে ওড়িয়া, এরকমভাবে সব জায়গায় প্রত্যেকটা রিজনালে নিজের ভাষায় এই সমস্ত ধর্মীয় গ্রন্থ লেখা হয়েছে। ওরাল সোর্সেস, তো ওরাল সোর্সেস কি, ওরাল সোর্সেস অফ হিস্ট্রি আর দোজ হুইচ হ্যাভ নো রিটেন রেকর্ডস। মানে ওরাল কি, যেগুলো হচ্ছে মুখে মুখে, যেগুলো হচ্ছে লিখিত আকারে নেই। তোমরা এটা জানো যে ওরাল মানে মুখে বলা হয় সেই রেকর্ডস। দে আর পাস্ট অন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার ইন দ্য ফর্ম অফ টেলস, স্টোরিজ অ্যান্ড মাইথস। এবং এগুলো কি, যেগুলো হচ্ছে কি এগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন মানে একজন বড়দের থেকে ছোটরা শুনেছে, এবং ছোটরা যখন বড় হয়ে গেছে তারপরে তারা যখন বয়স হয়ে যাচ্ছে তারা আবার তাদের ছোটদেরকে বলছে, এইভাবেই সেগুলো চলছিল। এবং এটাকেই ওরাল সোর্স বলছে। ওরাল সোর্সেস আর নট রিলায়েবল as the stories tend to change while being told and retold by different people। মানে এটা কি ছিল, এটা ছিল যে স্টোরি, যেটা কি একজন বলা শুরু করেছে এবং সেটাকে আরেকজন অন্য মানুষের কাছে সেটা বলা হয়েছে। স্টোরিজ অফ ইনভেনশন অফ ফায়ার অ্যান্ড হুইল আর সাম এক্সাম্পল। এবং ফায়ার আর হুইল হচ্ছে কি এই এক্সাম্পলের একটা বলছে উদাহরণ। তো নাম্বার 2, আর্কিওলজিক্যাল সোর্সেস। তো আর্কিওলজিক্যাল সোর্সেস কি সেটা আমরা পড়লে জানতে পারবো। আর্কিওলজিক্যাল সোর্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 ক্যাটাগরিজ: মনুমেন্টস, ইনস্ক্রিপশন অ্যান্ড আর্টফ্যাক্টস। তাহলে কি আর্কিওলজিক্যাল সোর্স কয় ভাগে ভাগ করা হয়েছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? মনুমেন্টস বলতে এখানে কি বোঝাচ্ছে, যে কুতুব মিনার, লালকেল্লা, এগুলো যে নাম তোমরা শুনেছো সেগুলো হচ্ছিল মনুমেন্টসে পড়লো। ইনস্ক্রিপশন মানে কি, যেগুলো হচ্ছে ইনস্ক্রিপশন বলতে যেগুলো দেওয়ালে খোদাই করা থাকে কোনো কিছুর উপরে, মানে পুরোনো দিনের যে দেওয়ালগুলো ছিল সেই দেওয়ালের মধ্যে লেখা ছিল সেগুলোকে বলছে ইনস্ক্রিপশন। অ্যান্ড আর্টফ্যাক্টস মানে আর্টফ্যাক্টস হচ্ছে যেগুলো কিনা যে মানে আর্টের ডেকোরেশন ছিল। আবার কি ছিল, যেগুলোর মধ্যে হচ্ছে যেই সমস্ত জিনিস যেগুলো হচ্ছে স্কাল্পচার, জুয়েলারি, হ্যাঁ, এবং কয়েনের মধ্যেও সেই আর্টফ্যাক্টসগুলো আমরা লক্ষ্য করতে পারি। তো দে গিভ আস অন অ্যান আনবেসড নলেজ অ্যাবাউট দ্য পাস্ট। এবং এগুলো কী করে, এগুলো হচ্ছে আমাদেরকে অনেক কিছু জানায়, অনেক জ্ঞান দেয় অতীতের সম্বন্ধে। এভিডেন্স অফ আর্লিয়ার সিভিলাইজেশনস, সিভিলাইজেশন, সরি আমার এখানে একটা ভুল হয়েছে উচ্চারণে, সিভিলাইজেশন হবে, ওয়ার ফাউন্ড বুরিড দ্যাট হ্যাভ বিন escaped later।
তো বলছি এই সমস্ত এভিডেন্টগুলো কি, যেগুলো আমাদের অনেকটাই, যেগুলো পরবর্তীকালে অনেকটা পরে আবিষ্কার হয়েছে। তো নাম্বার এ, মনুমেন্টস। মনুমেন্টস কি, যে মনুমেন্টস আর স্ট্রাকচারস হুইচ হ্যাভ এ হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। কি, যেগুলো হচ্ছে মনুমেন্টসটা কি, ঐতিহাসিক কোনো ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে এই সমস্ত মনুমেন্টস তৈরি হয়েছে। তো দে এডুকেটেড আস অ্যাবাউট দ্য ইভেন্টস অফ দ্য পাস্ট, এবং এইগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মানে যে পড়তে সাহায্য করে কি, অতীতকে। দে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য পিরিয়ড ইন হুইচ দে ওয়্যার বিল্ড, মানে এগুলো কি করেছে, সেই সমস্ত ইনফরমেশন মানে আমাদের তথ্য দিচ্ছে সেই যখন এগুলো তৈরি হয়েছিল সেই সময়ের। দ্য সোশ্যাল লাইফ অফ দ্য পিপল, সামাজিক জীবন মানুষের। দেয়ার রিলিজিয়ান, তাদের ধর্ম। কালচার অ্যান্ড বিলিভ, কালচার বলতে কি শিল্প সংস্কৃতি, আর বিলিভ মানে বিশ্বাসকে। টেম্পলস, ফোর্ট, প্যালেস, টম্বস, মিনারেটস অ্যান্ড স্তূপস আর সাম অফ দেম। তো এগুলো কি ছিল, এগুলোর মধ্যে কি পড়ছে, টেম্পলস মানে মন্দির, ফোর্টস মানে দুর্গ, প্লেস, প্যালেস বলতে যে রাজাদের যে বাসভবন ছিল সেগুলোকে প্যালেস বলে। হ্যাঁ থমস, থমস বলতে কি এখানে ওই যেমন কুতুব মিনারের দুর্গ, সেটাকে থমস বলছে। মিনারেস অ্যান্ড স্তূপস, এবং স্তূপগুলো তো তোমরা পরবর্তীকালে জানতে পারবে যে স্তূপটা কী। তো রেড ফোর্ট, তাজমহল, পুরানা কিলা, যন্তর মন্তর, কুতুব মিনার আর সাম অফ দ্য মনুমেন্টস অফ দ্য ফেমাস মনুমেন্ট অফ ইন্ডিয়া। তো এবার চলো তাহলে ফেমাস মনুমেন্টস কি, ভারতবর্ষের ফেমাস মনুমেন্টস যদি বলো তো সেগুলো কি হবে, সেই নামগুলো তোমাদের ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে রেড ফোর্ট, তাজমহল, পুরানা কিলা, যন্তর মন্তর অ্যান্ড কুতুব মিনার। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মনুমেন্টস। এবার চলো আমরা ইনস্ক্রিপশন জানি। তো ইনস্ক্রিপশনস আর দ্য রিটেন রেকর্ডস engraved on the cave walls, pillars, walls of temples and clay tablets। তার মানে কি, যে ইনস্ক্রিপশনগুলো তো তোমাদের এর আগেই বললাম যে যেগুলো রিটেন লেখা হয়েছিল, কিভাবে জানা যায়, যেগুলো হচ্ছে কেভ বলতে এখানে গুহার দেয়ালে, তারপরে পিলারে, ওয়ালে, বলছে মন্দিরের যে দেওয়াল আছে, এবং ক্লে বলতে কি, যে মাটির যে ঢেলা মানে গোলা মাটি ছিল, তার উপরে যেগুলো লেখা ছিল সেগুলো পরবর্তীকালে শুকিয়ে যায়, এবং সেটাকেই বলছে ক্লে ট্যাবলেটস। কিংস অফেন গট দেয়ার অর্ডার্স ইনস্ক্রাইব সো দ্যাট পিপল কুড রিড অ্যান্ড ওবে দেম, এবং রাজারা তাদের রাজত্বকালের সমস্ত কিছু ঘটনা দিয়ে দিত, যাতে ওগুলোর মধ্যে দিয়ে দিত যাতে প্রজারা সেগুলো পড়তে পারে, সাধারণ মানুষ পড়তে পারে এবং পড়ে যেগুলো জানতে পারে এগুলো ব্যাপারে। উই গেট টু নো অ্যাবাউট দ্য পাওয়ারফুল ডাইনেস্টিস ফ্রম দিস ইনস্ক্রিপশন, এবং আমরা এগুলো জানতে পারি যে এগুলো ইনস্ক্রিপশনগুলো থেকে আমরা জানতে পারি যে তাদের রাজত্বকালে কতটা শক্তিশালী ছিল। তো নাম্বার সি, আর্টফ্যাক্টস কি, অ্যান অবজেক্ট সাচ অ্যাজ এ টুল অর এ ওয়ার্ক অফ আর্ট ডেকোরেশন especially of historical importance is called an artifacts। তো তোমাদের আমি এর আগেও বলেছি যে আর্টফ্যাক্টসটা কী জিনিস, তো তোমরা এগুলো জানোই। টুলস, স্কাল্পচার্স, জুয়েলারি, পটারি অ্যান্ড কয়েন্স আর সাম এক্সাম্পল। তাতে এখানে যদি বলে যে কিছু দুটো এক্সাম্পল দাও বা তিনটে দাও, তো তোমরা সেগুলো বলতেই পারবে। যে কয়েন্স, হ্যাঁ, তারপরে জুয়েলারি, স্কাল্পচার বলতে এই দেখো এখানে একটা একটা মহিলা দাঁড়িয়ে আছে, একটা নারী মূর্তি, তো এটাকে বলছে কি, এটাকে বলছে স্কাল্পচার। হ্যাঁ, তো হিস্টোরিয়ানস অ্যান্ড আর্কিওলজিস্ট, তো আমরা এখন তো আগেরটা পড়লাম, এখন এই জিনিসটা জানি যে হিস্টোরিয়ানস অ্যান্ড আর্কিওলজিস্ট মানে ঐতিহাসিক এবং আর্কিওলজিস্টের মধ্যে পার্থক্য কী। হিস্টোরিয়ানস আর দ্য এক্সপার্ট হু স্টাডি অ্যান্ড রাইট অ্যাবাউট দ্য পাস্ট। হিস্টোরিয়ানস কি, যারা হচ্ছে এক্সপার্ট, যে যারা পড়েছে আমাদের অতীত সম্বন্ধে, তো তারা এই ব্যাপারে তো এক্সপার্ট বেশি হবেই, তারা জানবেই। দে রেফার টু দ্য ইনফরমেশন ফাউন্ড ইন
মনোস্ক্রিপ্ট, এবং তারা কি, তারা হচ্ছিল আমাদেরকে মনোস্ক্রিপ্টের মাধ্যমে কি করেছে, তাদের হচ্ছে ইনফরমেশনগুলো দিয়ে গেছে। ইনস্ক্রিপশন অ্যান্ড আর্কিওলজি মধ্যে দিয়ে গেছে। দে রাইট অ্যাবাউট দ্য পাস্ট, এবং তারা কি তাদের পাস্টটা, আমাদের অতীতটাকে জানিয়ে গেছে। আর্কিওলজিস্ট আর দ্য স্কলার হু স্টাডি অ্যাবাউট দ্য পাস্ট থ্রু এক্সকেভেশন অফ সাইট, এবং আর্কিওলজিস্টটা কি, আর্কিওলজিস্টটা হচ্ছে যে যারা কি পড়াশোনা করেছে, হ্যাঁ, সেই সমস্ত কি এই যে ঐতিহাসিক মানে আগেকার দিনে যে মনুমেন্ট, তারপরে স্কাল্পচার, তারপরে যে এই ঐতিহাসিক যে জিনিসগুলো ছিল সেগুলো সম্বন্ধে এরা হচ্ছে আর্কিওলজিস্টরা পড়াশোনা করেছে। দ্য ওয়ার্ক অফ হিস্টোরিয়ানস অ্যান্ড আর্কিওলজিস্ট ইজ সেম অ্যাজ দ্যাট অফ ডিটেকটিভস হু ইউজ ভেরিয়াস সোর্সেস টু ফাইন্ড আউট অ্যাবাউট আওয়ার পাস্ট। তো কাজগুলো কি, কাজগুলো ওই ঐতিহাসিকদের কাজ আর আর্কিওলজিস্টের কাজ প্রায় একই রকম, কি তারা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে গভীরভাবে অনুসন্ধান করে এবং সঠিকভাবে আমাদের অতীতকে জানতে সাহায্য করে। তো চলো এই পড়াটা আরেকবার বুঝে নেই। লেটস রিক্যাপ, এটা ভালো করে তোমরা দেখে নাও। তো সোর্সেস অফ হিস্ট্রি ক্যান বি ব্রডলি গ্রুপড ইন্টু টু ক্যাটাগরিজ, লিটারেলি অ্যান্ড আর্কিওলজি। তাহলে ইতিহাসের উৎসটা কি দুটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি লিটারেলি এবং আর্কিওলজিক্যাল। নাম্বার টু, তো সরি আমি এখানে নাম্বার বললাম, কিন্তু যাই হোক পরেরটা দেখো। দ্য লিটারেলি সোর্সেস অফ হিস্ট্রি আর ক্রনিকলস, অটোবায়োগ্রাফিস, অ্যাকাউন্টস অফ ট্রাভেলার্স অ্যান্ড রিলিজিয়াস লিটারেচার অ্যান্ড ওরাল সোর্সেস। নাম্বার পরেরটা দেখো, আর্কিওলজিক্যাল সোর্সেস ইনক্লুড মনুমেন্টস, ইনস্ক্রিপশন অ্যান্ড আর্টফ্যাক্টস। হিস্টোরিয়ানস অ্যান্ড আর্কিওলজিক্যাল স্টাডি অ্যাবাউট আওয়ার দ্য পাস্ট, মানে আমাদের অতীত সম্বন্ধে জানতে সাহায্য করে। আজকে আমি এই চ্যাপ্টারটি এক্সপ্লেন করলাম। আমি এর পরের ভিডিওতে ইনসাইট এবং এক্সারসাইজ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে। বাই বাই।